আমরা আজকে দেখব পাসওয়ার্ড স্টোর করার জন্য খুব পপুলার একটা ফাংশন ব্যবহার করে, সেটাকে বলা হয় bcrypt। ওকে, এটা ইনডেপথে যাব, মানে এটা কেন তৈরি করা হয়েছে, এই bcryptটা কেন তৈরি করা হইলো, কিভাবে পাসওয়ার্ডটাকে আসলে শক্তিশালী বানাই, এইটার অ্যালগরিদমগুলো কী কী আছে, এইটার সল্ট আমরা আগে একটা ভিডিও দেখছিলাম, রাইট? আমরা আগে যে ভিডিওটা দেখছিলাম সেটা হচ্ছে এইটা, যে কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড বানাতে হয় তার উপরে ভিত্তি করে। তো এই ভিডিওতে আমরা যা যা দেখছিলাম মনে আছে কিনা তার একটা রিক্যাপ দিয়ে আমরা পরবর্তীতে যাচ্ছি। এখানে আমরা আলোচনা করছিলাম যে আমরা যে সাধারণ হ্যাশগুলি ব্যবহার করি পাসওয়ার্ড জেনারেটের জন্য, সেই হ্যাশগুলি কীভাবে দুর্বলতা প্রকাশ করে, এবং সেগুলো একজন হ্যাকার অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুগলে সার্চ দিলেই সে মূল পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছে। দুর্বলতা কী ছিল? তো আমরা ওইখানে কথা বলছিলাম MD5 নিয়ে, খুব পপুলার একটা হ্যাশিং অ্যালগরিদম MD5। এরপর আমরা কথা বলছিলাম SHA-512, যেখানে আমরা এটাও দেখাইছিলাম যে কীভাবে এটা স্ট্রং করা যায়। তো আমরা ওই ভিডিওতে এটাও আলোচনা করছিলাম যে সল্ট এবং পেপার, মানে লবণ মরিচের কথাগুলি আমরা ওখানেও আলোচনা করছিলাম। সো আগের ভিডিও যারা দেখেন না তাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। এর ওই ভিডিওর পর থেকে এখানে শুরু হবে। গত ভিডিওতে আমরা বলছিলাম যে এরপরের ভিডিওটা হবে হচ্ছে bcrypt নিয়ে, সেই bcrypটের ভিডিও হচ্ছে এইটা। তো bcrypটের কতগুলি বিষয় এখানে উল্লেখ করা দরকার। bcrypt মূলত আসছে কেন? আমরা একটা অ্যাটাক জানি, নাম হলো ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, এখানে কি করে একটা প্রিডিফাইন্ড অনেকগুলি যেগুলো দুর্বলতা আছে যেসব পাসওয়ার্ডের, তার একটা কালেকশন তৈরি করে, ওখান থেকে নিয়ে এখানে একটা একটা করে অ্যাটাক করবে, যে কোনো একটা দিয়ে ব্রেক করে ভেঙে ফেলবে। ওকে, এইটাকে প্রোটেক্ট করার জন্য bcryptটাকে বেছে নেওয়া হয়েছে, অন্যতম একটা মাধ্যম। আবার কখনো কখনো এরকম হয়, রেইনবো টেবিল নামে একটা টেবিল আছে যেখানে হ্যাশগুলি জেনারেট করে রাখা হয়। ঠিক আছে, এই হ্যাশগুলি জেনারেট করার মাধ্যমে ওই হ্যাশগুলি নিয়ে পাসওয়ার্ডের সাথে ম্যাচ করায় দেয়, বোঝার সুবিধার্থে যে এই হ্যাশ হইলে এই পাসওয়ার্ড হবে। ওকে, আমরা দেখছি MD5-এ হ্যাশ থেকে পাসওয়ার্ড বের করে যায় সার্চ দিলে। সো এইটাকে অ্যাটাকটাকে ঠেকানোর জন্য এই bcrypt নিয়ে আসা হয়েছে। এখানে তোমার হাতে কতগুলো কন্ট্রোল আছে। bcrypt এইটা কয়েক ধরনের অ্যালগরিদম নিয়ে কাজ করে। কথা কি বুঝে আসছে? bcrypt কয়েক ধরনের অ্যালগরিদম নিয়ে কাজ করে। তো তুমি ইচ্ছা করলে তোমার পাসওয়ার্ড যখন জেনারেট করতেছো, সেখানে কোন অ্যালগরিদম তুমি ব্যবহার করবা সেটা তোমার হাতে নিয়ন্ত্রণ থাকবে। তাহলে খেয়াল করো, যতবার তুমি পাসওয়ার্ড তৈরি করতেছো তুমি ইচ্ছা করলে অ্যালগরিদম চেঞ্জ করে দিতে পারো। তাহলে কি হবে? প্রত্যেকটা পাসওয়ার্ডের অ্যালগরিদম ডিফারেন্ট। হ্যাকার যদি চেষ্টা করে তাহলে তাকে ওই অ্যালগরিদম অনুপাতে যেতে হবে, এখানে কি কোনটা প্রযোজ্য হবে, কী সমস্যা সেটা। দ্বিতীয় হলো, এই পাসওয়ার্ডের মধ্যে হ্যাশটা কতবার ঘুরবে, মানে হচ্ছে আমরা এর আগে পড়ছিলাম ইটারেশন, মনে আছে কিনা আগের ভিডিওতে? ইটারেশনটা ইম্পর্টেন্ট। এই ইটারেশনটা তুমি ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবা bcryptে। তাহলে দুইটা দিক থেকে আমরা এখানে মানে শক্তিশালী পাসওয়ার্ড করার জন্য তথ্য পাচ্ছি। এক হলো অ্যালগরিদম চেঞ্জ ডাইনামিক্যালি, দ্বিতীয় হচ্ছে ইটারেশন, এটা চেঞ্জ করা, তৃতীয় হলো যে আমরা এখানে র্যান্ডম সল্ট লাগাই দিই। সল্টটা কি জিনিস? একটা একটা নির্দিষ্ট ক্যারেক্টার ডাইনামিক জেনারেট হবে, প্রত্যেকটা পাসওয়ার্ডের জন্য আলাদা আলাদা, ইউনিক জেনারেট হবে। সো কতগুলি জিনিস এখানে জড়িত হয়, তারপরে একটা পাসওয়ার্ড তৈরি হয়। এই কারণে bcryptটা হচ্ছে খুবই খুবই শক্তিশালী একটা পাসওয়ার্ড। তুমি দেখবে মোটামুটি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এই bcryptের ব্যবহার আছে, যারা আমরা ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। তুমি পাইথনে পাবা, নোডেও পাবা, এরকম যারা লারাবেল পিএইচপিতে আছে তারাও এটা পাচ্ছে। ওকে, সো অনেক জায়গাতেই এটাকে প্রায়োরিটি দেওয়া হয়, যদিও এখন নতুন কিছু অ্যালগরিদম আসছে, কিন্তু এটার ব্যবহারটা এখন পর্যন্ত খুবই স্টেবল। ওকে, তার bcryptের মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। এখন আসি bcryptে কী নেয় আর কী দেয় ইনপুটে। আমরা এর আগে যখন ফার্স্ট ভিডিও করলাম তখন আমরা দেখাইছি যে কী ইনপুট নিবে আর কী আউটপুট দেবে, এখানে একটা ধারণা দিচ্ছে। ওকে,
একটা পাসওয়ার্ড যে bcrypt এটা কি করে বুঝবা সেটা এখানে বলবো। প্রথমত bcrypt নিচ্ছে সল্ট নাই হচ্ছে পাসওয়ার্ড। বাকি দুইটার ক্ষেত্রে কেউ কোনো ল্যাঙ্গুয়েজ ফ্লেক্সিবিলিটি দেয়, কেউ এটাকে অটোমেটিক মেনটেন করে। ওকে, তাহলে এই দুটোকে আমরা মেনটেন করতে পারবো কিনা সেটা আমরা অন্য আরেকটা যখন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক দেখাবো তখন সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো নর্মালি আমরা ধরে নিচ্ছি কি যে সল্ট নিচ্ছে আর পাসওয়ার্ড নিচ্ছে, নিয়ে এটাকে হ্যাশ জেনারেট করতেছে। ওকে, এই হ্যাশের মধ্যে যখন আমরা এখানে দুইটা বিষয় খুব খেয়াল রাখবা, মানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রথম কয়েকটা ক্যারেক্টার দেখলেই বুঝতে পারবা যে এইটা কি bcrypted পাসওয়ার্ড কিনা, bcrypted ইউজ করে পাসওয়ার্ডটা হ্যাশ করছে কিনা সেটা তুমি বুঝতে পারবা। সেটা কিভাবে, এই যে এখানে আমরা খেয়াল করি এই অংশটুকু 2a, এই অংশটুকু 2b, 2x এবং 2y, এই যখনই 2 দিয়ে তৈরি হচ্ছে $2 দেন xy এরকম কিছু দেওয়ার পর আবার $, তার মানে হচ্ছে এটা হচ্ছে bcrypted। ওকে, সো হ্যাশ দেখলে বোঝা যাবে এটা bcrypted কিনা। ওকে, তুমি যদি খেয়াল করো লারাভেল, ওয়ার্ডপ্রেস এই জায়গাতে তুমি এই ধরনের পাসওয়ার্ড পাবা। সো যখনই তুমি দেখবা যে এই ধরনের শুরু হয়েছে প্রিফিক্স দিয়ে শুরু, ওকে, সো তখন ধরে নেবে এটা হচ্ছে bcrypted। ওকে, এবার আমরা যাই বেসিক্যালি ও কীভাবে কাজ করবে। একটা পাসওয়ার্ড সে ইনপুট নেবে, bcrypt মেকানিজমের মতো ফাংশনালিটি রান টান করায় ও একটা পাসওয়ার্ড দেবে। এ হচ্ছে ইন জেনারেল। ওকে, একটা পাসওয়ার্ড সে নিচ্ছে, ওর ফাংশনালিটি সব যা কিছু করার করে নিয়ে একটা আউটপুট দিয়ে দিচ্ছে। এবারে পার্ট কী আছে, তাহলে কয়টা পার্ট আছে এখানে? bcrypted বললাম যে হ্যাশ জেনারেট করে, এটার মধ্যে কয়টা পার্ট আছে? পার্ট নাম্বার 1 আমরা অলরেডি আলোচনা করে আসছি, সেটা হচ্ছে অ্যালগরিদম। ওকে, বলছিলাম যে যদি $2 এরপরে কিছু একটা থাকে আবার $, থাকে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন এই অ্যালগরিদমের মধ্যে কিছু ফিক্স আছে, যেমন ভাষণ, এটা একটা ভাষণিং বলা হয় অনেক ক্ষেত্রে। তো এইটা যদি আমাদের এ, বি এবং এক্স এইগুলো খুব কম ইউজ হয়, ওয়াইটা বেশি হয়। ওকে, এটা দিন দিন আপডেট হচ্ছে, এখন আমরা 2y যেটা আছে এটাকে বেশি ব্যবহার করি। ঠিক আছে, ওকে। দ্বিতীয়ত তাহলে প্রথম পার্ট কি আসলো? অ্যালগরিদম। হ্যাশে প্রথম পার্টটা আসলো অ্যালগরিদম। দ্বিতীয় পার্ট হচ্ছে এই যে বলছিলাম যে কতবার ইটারেশন হয়ে এটাকে কমপ্লেক্স তৈরি করবে সেটা। সো এইখানে একটা বিষয় হচ্ছে আমরা যেই ভ্যালুটা দেব, আমরা যেই ভ্যালুটা পাস করব, এটা 2 উপরে তত পাওয়ার বসবে। কত কি বলতে পারলাম? ইটারেশন হবে এইভাবে, যেমন এখানে এটাকে আমরা বলতেছি কি ইটারেশন, এখানে বলা হচ্ছে কস্ট ফ্যাক্টর। কি বলছে এখানে? কস্ট ফ্যাক্টর। এই কস্ট ফ্যাক্টরটা হচ্ছে কতবার সে লুপ চালাবে, চালানোর পরে ফাইনাল হ্যাশটা তৈরি করবে। মানে হচ্ছে প্রথমে সে প্রথমবারের জন্য একটা হ্যাশ তৈরি করবে, পরে আবার লুপ করে ওর জন্য আবার হ্যাশ তৈরি করবে, এইভাবে লুপ করতে 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 ফাইনাল তুমি যতবার বলবো ততবার হ্যাশ করে তারপরে সে একটা পাসওয়ার্ড জেনারেট করে। দ্যাটস ওয়াই এটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায় এতবার হ্যাশ তৈরি করার পরে। তো এখন এই হ্যাশ তৈরি করার কতবার ঘুরবে এটা হচ্ছে কস্ট ফ্যাক্টর বা ইটারেশন আমরা বলছি। যেমন এখানে আমরা বলছি, খেয়াল করে এখানে 2^10 যদি দেওয়া হয় তার মানে এটা হচ্ছে 1024 বার লুপ ঘুরে 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 তারপর তোমাকে হ্যাশটা জেনারেট করে দেবে। এই কতবার ঘুরবে এটা আমাদের হাতে নিয়ন্ত্রণ করা যাবে, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ওকে, তাহলে দুটো বিষয় গেল। এখানে বলে রাখা ভালো, কস্ট ফ্যাক্টর যদি বেশি হয় তাহলে আমাদের সিস্টেমের প্রসেসর বেশি না হলে স্লো হয়ে যাবে। দুই ক্ষেত্রে যখন হ্যাশ জেনারেট করবে তখন অনেকবার লুপ চলতে হচ্ছে। তুমি যদি এটা দেখা যায় 100 দিয়ে ফেল, তার মানে এটা অনেকক্ষণ যাবৎ চলবে, তারপরে তোমাকে হ্যাশ রিটার্ন করবে। ওকে, আবার যখন তুমি ভেরিফাই করাবা এটা পাসওয়ার্ড হ্যাশ জেনারেট করছো, তো পাসওয়ার্ড কেউ যখন লগ ইন করতে চাইবে তখনও তাকে তো এটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইটা করবে কেমনে? তখনও এই কস্ট জড়িত। এই কারণে এইটাকে লিমিটের মধ্যে রাখা চাই, এমন না যে এটা অনেক বেশি দিয়ে দেব। ওকে, সো এই দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় আসি, তাহলে দুটো পার্ট গেল। তৃতীয় পার্টটা হচ্ছে হ্যাশ এবং সল্ট, মানে এই দুটো একসাথে করে 22 ক্যারেক্টার থেকে 31 ক্যারেক্টার পর্যন্ত লেন্থের যেটা হয়। মূলত
ফ্যাক্টরের পরে, কস্ট ফ্যাক্টরের পরে 22 ক্যারেক্টার হচ্ছে সল্ট, পরের 31টা ক্যারেক্টার হচ্ছে মূলত হ্যাশ। তাহলে আমাদের পার্টগুলো ক্লিয়ার। এবার আমরা দেখব হচ্ছে আসলে কেমন দেখা যায়, ওইখান থেকে আমরা দেখার চেষ্টা করব কোনটা কোন পার্ট। এক্সাম্পল দেখি, এখানে আমরা উদাহরণটা খেয়াল করি। এই যে এখানে একটা হ্যাশ দেখা যাচ্ছে, আমরা কি বলছিলাম যে ফার্স্ট পার্টে শুরু হয় হচ্ছে অ্যালগরিদম। সো এখানে দেখো $2a, তার মানে এইটুকু হচ্ছে আমাদের অ্যালগরিদম, বুঝে ফেলছি যে হ্যাঁ এটা আমাদের অ্যালগরিদম। পরে $সাইন দিয়ে আসছে কি 10, তার মানে এটা হচ্ছে 2 to the power 10 কস্ট, কস্ট ফ্যাক্টর। ওকে, যেখানে এখানে আমরা ভেঙে ভেঙে দেখাইছি আবার। পরে এই যে N9 থেকে শুরু করে MYE, এই যে 22 ক্যারেক্টার আছে, এইটা হচ্ছে আমাদের র্যান্ডম জেনারেটেড সল্ট। ওকে, পরের অংশে খেয়াল করো, আমাদের এই যে আই যে জেড, এইখান থেকে শুরু করে পরের পুরো অংশটুকু হচ্ছে আমাদের হ্যাশ। কথা বুঝে আসছে? তাহলে এইভাবে মূলত bcrypt-এর ফাংশনটা কাজ করে, পার্ট বাই পার্ট আমরা এটাকে বুঝতে পারতেছি। ক্লিয়ার কিনা? ওকে, এবারে আমরা এখানে দেখব হচ্ছে কয়েকটা উদাহরণ, bcrypt-এর কয়েকটা উদাহরণ দেখব যেখানে আমরা কস্ট ফ্যাক্টর, অ্যালগরিদম, সল্ট আলাদা আলাদা রেখেছি বোঝা সুবিধার্থে। প্রথমটা খেয়াল করো, প্রথমটা হচ্ছে 2a, পরেরটা দেখো 2b, আর পরের দুইটা আছে কি 2y, যেটা খুব কমন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে 2y। কস্ট ফ্যাক্টর খেয়াল করো, যার কস্ট ফ্যাক্টর যত বেশি সেটাকে ব্রেক করা তত কঠিন। ওকে, সো প্রথমে এটা খেয়াল করো 10, তারপরে 12, তারপরে 14, তারপরে হচ্ছে 10, তারপর আবার 12। ওকে, সো এইভাবে মূলত আমাদের bcrypt-এর হ্যাশগুলো জেনারেট হয়, আমরা দেখলে বুঝতে পারবো যেটা এরকমের। ওকে, এখন কথা হচ্ছে এতক্ষণ তো আমরা থিওরি আলোচনা করলাম, এখন এইটার উপরে আমরা প্র্যাকটিক্যাল দেখাতে চাই। সেই প্র্যাকটিক্যালটা আমরা দেখাতে পারি হচ্ছে PHP-তে, লারাভেলে দেখাতে পারি, লারাভেল এটা কীভাবে ইমপ্লিমেন্ট করছে। আবার কেউ যদি চায় যে হ্যাঁ নোট দেখতে চাই, সেটাও আমরা দেখাবো। সো এটা যারা আমার ভিডিওগুলি দেখেন তারা কমেন্ট করে জানাবেন তারা কোনটা দেখতে চান, যাদেরটা বেশি সংখ্যক কমেন্ট পড়বে আমি তাদেরটাই ভিডিওটা আগে দেবো। ওকে, সো এখনকার পর্যন্ত পাসওয়ার্ড রিলেটেড আলোচনা এ পর্যন্তই।